আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম? তোমার হচ্ছে এই পয়েন্টে, যে সাম্যাবস্থা থেকে ধরো এই পয়েন্টে আনা হয়েছে, এই পয়েন্টটা কি তোমার পেন্ডুলামের ক্ষেত্রে এই দশাটা, যেখানে এটা একটু বাঁকা হবে। এখানে ধরো সাম্যাবস্থা ছিল, এটা হচ্ছে সর্বোচ্চ ডিস্টেন্স যতখানি পেন্ডুলামটা যায়, এটার ক্ষেত্রে বুঝাচ্ছি। যেটার ক্ষেত্রে একটা লাইনে দেখালে এটা এরকম হইতেছে, আর যদি মানবৃত্তে বসে তাহলে এটা এই পয়েন্টে আসতেছে। তো তখন আমরা কি বললাম না, যে যেহেতু আমি উপর নিচে আঁকাইছি, তো এই ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা আমরা হিসাব করব। ওয়াই অক্ষের সাথে এইটার অ্যাঙ্গেলটা কি হচ্ছে নতুন পয়েন্টের, এটা কি 90 ডিগ্রি। তার মানে 90 কি, ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি, তার মানে এই পয়েন্টের জন্য আমাদের হচ্ছে দশাটা 90 ডিগ্রি হচ্ছে। এই পয়েন্টের জন্য 0 0 ডিগ্রি, আবার এই পয়েন্টের জন্য 90, সেটা হচ্ছে অপোজিট দিকে। 90 ডিগ্রি। তো এই ব্যাপারটা তো ক্লিয়ার, যে দশা কিভাবে 90 ডিগ্রি হইতেছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা এই পরের পয়েন্টে আসি। যে পরের পয়েন্ট যেটা বলছে যে একটা দোলকের গতিশক্তি অথবা একটা নর্মাল বস্তুর গতিশক্তি আমরা কি জানি, ই কে মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো এখানে এম এর মানটা হচ্ছে ববের ভর হবে আমাদের অবশ্যই, ভি এর মানটা হচ্ছে ববের বেগ হবে যে কোনো একটা মুহূর্তে। তো এখানে ভি এর মানটা আমরা কোত্থেকে পাবো? আমাদের আগের একটা ইকুয়েশন ছিল এক্স এর, এই এক্সটা ছিল সরণ, এটাকে আমরা কি ডিফারেন্সিয়েট করলে ভি এর একটা ইকুয়েশন পাইতাম না, যেখানে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আসে। হ্যাঁ। এটা মনে আছে তো, যে আগের টপিকের হ্যাঁ। পর এটা। তো এইখানে যে ভি এর মানটা আসতেছে, এটা এই জায়গায় বসাই দেওয়া হয়েছে, ঠিক আছে, এই আচ্ছা। গতিশক্তি বের করার ক্ষেত্রে। তো বসাই দেওয়ার পরে ভি এর মানটা এখানে ভি স্কোয়ার আছে, তো এখানে ওমেগা স্কোয়ার, আর এই রুটটা উঠে যাবে, তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এগুলো সব হিসাব নিকাশ করে ফাইনালি তোমার মানে এটা কি সরল করার পরে আসতেছে হচ্ছে এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সিম্পলি এটা তো বুঝতেছে যে কিভাবে আসলো, লেখাটা একটু হুম। খারাপ হয়ে গেল। যাই হোক, এরপরে যেটা করছে, যে তোমার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, এই যে নাম ইয়াটা দেখতেছো, এটা হচ্ছে তোমার সরল সন্ধিত গতির ক্ষেত্রে তোমার স্প্রিং এর ক্ষেত্রে মেইনলি এই কে টা পাওয়া যেত, যদিও ওই কে এর মানটা হচ্ছে ভরের সাথে যে হিসাব করা হইতেছে সেটা বসাইছে। এর আগেও কিন্তু এক জায়গায় ছিল এটা, যে ওমেগা হ্যাঁ, স্কোয়ারের জায়গায় কে বাই এম বসালো। ছিল। আচ্ছা, তো এই পর্যন্ত এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় কে বাই এম বসায় যে রাশিটা আসে সেটাই দেখানো হয়েছে জাস্ট। তোমার এই কজ এগুলা দেখানো হয়েছে কি তোমার এই গ্রাফটা করার জন্য। তাছাড়া তোমার নর্মাল মানে সিম্পলিফাইড গতির যে গতিশক্তির যে সূত্রটা সেটা হচ্ছে এটাই, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে গতির সূত্র। আচ্ছা। তো এখন তোমার কোনো বস্তুর শক্তি হিসাব করতে হলে কি, মানে যান্ত্রিক শক্তি বেসিক্যালি হিসাব করতে হলে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই গতিশক্তি ইকে, এটা হচ্ছে বিভব শক্তি ইপি বা হুম। স্থিতিশক্তি, এই দুটো মিলে তো মোট যান্ত্রিক শক্তি। হ্যাঁ। তো একটা বস্তুর হচ্ছে গতিশক্তি, এটা আমাদের আসতেছে। আর আমরা জানতাম কি বিভব শক্তি, বিভব শক্তি এটা অবশ্য ইয়া করছে, অনেক ইন্টিগ্রেট করে করছে। বাট বিভব শক্তির তোমাকে সিম্পলি আমি বলে দিই, যে সর্বোচ্চ বিস্তারে এটার হচ্ছে যে শক্তিটা আসবে সেটা মানে ক্লিয়ার হবে না, এটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে হাফ এম, আচ্ছা হাফ এম না, হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। তোমার গতিশক্তির ক্ষেত্রে একটা তোমার হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে ছিল যে হাফ কে এ স্কোয়ার কজ এর এই এই হিসাবটা, তাই না? হুম। অথবা এই লাইনটা যদি আমি দেখাই কজ গুলো না এনে, তাহলে মানটা কি আসে, যে এখানে আছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওমেগা এর জায়গায় কে বাই এম বসালাম, তাহলে এটা কি আসবে, লাইনটা হচ্ছে হাফ এম কাটা যাবে, তো এটা আসতেছে কি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না?
এটাও তোমার বেসিক্যালি একটা সূত্র, এটাও তোমার সূত্র, এটাও তোমার সূত্র, এই কজের সহ এটাও সূত্র, বাট এই প্রথম দুইটা বেশি ইউজ হবে ম্যাথের ক্ষেত্রে। তো এই দুটো অবশ্যই মনে রাখবে। আর এইটা খেয়াল রাখতে হবে যে গ্রাফের ক্ষেত্রে তোমার, যখন আমরা গতিশক্তির গ্রাফটা করতেছি, এখানে টাইমের সাপেক্ষে করা হয়েছে, তখন যেহেতু এখানে কজের একটা ইকুয়েশন আছে, মানে তোমার কজের গ্রাফটা কিরকম, তার সামঞ্জস্যপূর্ণ একটা গ্রাফ আমরা পাবো গতিশক্তি ইয়া করলে, যেখানে এই পয়েন্টটাতে বোঝাচ্ছে যে সর্বোচ্চ গতিশক্তি দিয়ে কজের গ্রাফ তো এরকমই হয়, এখান থেকেই শুরু হয়, কজ জিরো এর হুম মান তো ওয়ান, তাই না? তো এখান থেকে হুম তো শুরু হবে, তো ম্যাক্সিমাম মান এখান থেকে শুরু হয়ে এরকম একটা গ্রাফ চলতে থাকে। আর যখন আমরা নিচে দেখতেছো বিভব শক্তি, ওইটার ক্ষেত্রে যখন আমরা গ্রাফটা আঁকাবো তখন সাইনের ইকুয়েশনটা আসে সূত্র থেকে, তো তখন ওটা সাইনের মতো একটা গ্রাফ ফলো করবে, ঠিক আছে? এইভাবে আগাইতে থাকবে। আর এরও নিচে তোমার এই যে এখানে মিক্সড একটা গ্রাফ দেওয়া আছে মোট শক্তির, ঠিক আছে? মোট হুম শক্তির গ্রাফে তোমার সাইন কস দুটার জন্যই ইয়ে আছে এখানে। এই যে ড্যাশড দেখতেছো, এইটা হ্যাঁ তোমার আছে এটা হচ্ছে গতিশক্তির, আর নর্মাল লাইনটা দেখতেছো বিভব শক্তির। ঠিক এই আছে। দুটা মিলেই কিন্তু অলওয়েজ তোমার মোট শক্তিটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক হুম আছে? এখন মোট হুম শক্তি কিভাবে, তোমার বিভব শক্তি আর গতিশক্তি মিলে তো মোট শক্তি। আর একটু আগেই দেখলা যে তোমার বিভব শক্তি কি হাফ কে স্কোয়ার, আর মোট শক্তি ছিল হাফ কে, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই দুইটা যোগ করলে তোমার কত আসে? তোমার এই দুইটা, আচ্ছা সরি, এইখানে এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি, এটা একটু ভুল হয়েছে। তোমার হচ্ছে এই দুইটা যোগ করলে মোট শক্তি কি আসবে, হাফ কে এ স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার এটা মাইনাস আছে, কাটা যাবে, হ্যাঁ বুঝতে পারতেছো? হ্যাঁ তো এখানে পটেনশিয়াল এনার্জির জন্য আমরা সূত্র পেলাম হাফ কে এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জির জন্য পেলাম হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুটা গ্রাফ করা হয়েছে। তো অবশ্যই এই দুটো যোগ করলে কি হাফ কে এ স্কোয়ার আসে, যেটা এখানে লেখা আছে এই যে মোট শক্তি। মোট শক্তিটা তুমি যদি টাইমের সাথে গ্রাফ করতে চাও অলওয়েজ এটা লাইন থাকবে। এটা কি কোন সূত্র সমর্থন করে, শক্তির নিত্যতা সূত্র, হুম তাই না? সব সময় হুম ইকুয়াল থাকবে, জাস্ট গতিশক্তি এক সময় বাড়বে, এক সময় স্থিতিশক্তি বাড়বে, এটাই। আচ্ছা, এখানে এই গ্রাফটা বোঝানো হইলো, তারপর সূত্রগুলো দেখানো হয়েছে। আর নিচে যে এগুলো আছে না, টি ইকুয়াল টু জিরো সময়, টি বাই ফোর সময়, এগুলো এত হিসাবগুলো দেখতে হবে না, তুমি জাস্ট লাস্টের ইয়াটা দেখলেই বুঝতে পারবে যে এখানে গতিশক্তি, আর এগুলো লাগে না অ্যাকচুয়ালি, তোমাকে জাস্ট বোঝানোর স্বার্থে বা একটু এক্সট্রা দেখানোর জন্য এগুলো ডিটেইলে দিছে। তো এই এগুলো গ্রাফ, থেকে কি প্রশ্ন হয়? না এই যে টি বাই ফোর, টি হাফ, এগুলো থেকে তেমন কোশ্চিন হবে না। বাট তোমাকে একটা কমন ব্যাপার বলি, যেখানে আমরা যে ইপি পাচ্ছি হুম হাফ কে এক্স স্কোয়ার, বা মোট শক্তি আমরা পাচ্ছি যে হাফ কে এ স্কোয়ার, এগুলো এগুলো হচ্ছে বেসিক্যালি একটা বেসিক্যালি যদি একটা অর্ধ পর্যায়ের ক্ষেত্রে মানে টি বাই ফোর এর জন্য, তুমি এখানে গ্রাফ থেকে এই ব্যাপারগুলো দেখতে পারবা যে টি বাই ফোর এর জন্য যদি হিসাব করা হয় তাহলে কি কি আসবে, টি বাই ফোর এর পয়েন্টে কোন গ্রাফ কি অবস্থায় আছে। আমাদের যে বিভব শক্তির যে গতিশক্তির গ্রাফ সেটা জিরোতে আছে, মিনস টি বাই ফোর এ বস্তুটা হচ্ছে জিরো গতিশক্তি থাকবে। তারপর আর একটা গতিশক্তি জিরো হলে তার বাকি শক্তিটাই তো স্থিতিশক্তি থাকবে। তো এগুলো তোমার এমসিকিউ এর জন্য বেসিক্যালি আসলে আসতে পারে, তাছাড়া ম্যাথ তেমন আসার চান্স নেই, যে টি জিরোতে কি অবস্থায় থাকবে, টি বাই ফোর টি হাফে কি অবস্থায় থাকবে, ঠিক আছে? আচ্ছা এগুলো বেসিক্যালি এমসিকিউ কনসেপ্ট। ম্যাথে আসবে তোমার এই যে সূত্রগুলা থেকে মান বের করা। আমি এখনো ক্লিয়ার নেই যে অনেক কিছু লেখা আছে, তোমার হচ্ছে বইয়ে দেখে নিও যে এটা কোনটার ক্ষেত্রে কি আর কি, তাহলে প্রবলেম থাকবে না।
আচ্ছা, তোমাদের হচ্ছে এগুলো তো ক্লিয়ার হইলো যে একটা হুম। এরকম গতির ক্ষেত্রে শক্তি কিরকম কিরকম থাকতেছে। আর এখানে গ্রাফেও কিন্তু গ্রাফটা দেখলে ইজিলি বুঝতে পারবা যে এক একটা টাইমে তোমার শক্তির কেমন পরিবর্তন। এগুলাকে তোমরা নেক্সট দিনের জন্য একটা কাজ দিয়ে দিই। নেক্সট দিনের জন্য কাজ হচ্ছে কি, যে এই যে চারটা পয়েন্ট আছে T/4, T/2, হুম। 3T/4, তারপর টি, এই চারটা হুম। পয়েন্টে যে শক্তি দেখানো হয়েছে এটা পেন্ডুলামের কোন কোন অবস্থা এই গ্রাফ অনুযায়ী, এটা জাস্ট তোমরা ক্লিয়ার করে আমাকে বলবা, নেক্সট দিন ক্লাসে আমি ধরবো। ঠিক আছে? আচ্ছা। এখানে কনসেপ্টুয়াল, জাস্ট ম্যাথমেটিক্স তেমন নাই। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি। এরপরে যেগুলো আছে এই সূত্রই বের করা, মানে হ্যাঁ, গতিসূত্রে। এক্সাম যদি শুধু এমসিকিউ হয় তাহলে কি? বুঝি না, এগুলো থেকে যদি এমসিকিউ হয় তাহলে? না মানে এক্সাম আমাদের যেটা এইচএসসি এক্সাম, সেটা যদি শুধু এমসিকিউ এ হয় হুম। তাহলে আরো ডিটেইলে পড়তে হবে না? না, শুধু এমসিকিউ হইলে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে ব্যাপারটা কি, তোমার বেসিক মোটামুটি আহ, থাকলেও চলবে। কারণ তোমার এমসিকিউতে হাতে গোনা কয়েকটা টাইপের ম্যাথ দেওয়া যায়। ঠিক আছে, হুম। তোমার সৃজনশীলের মতো ম্যাথ দেওয়া সম্ভব না এমসিকিউতে। তো তোমার এমসিকিউর জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার সূত্র সব জানতে হবে, মানে কোনো সূত্র ভুলে যাওয়া যাবে না। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে কোন সূত্র কোন ম্যাথের ক্ষেত্রে, হুম। এই দুটা জানলেই চলে তোমার এমসিকিউতে। আচ্ছা। ঠিক আছে। ঈদের আগেই নাকি জানায় দিবে, এখন কি যে সিদ্ধান্ত নিবে? উম, ঈদের আগে এখন টাফ, এগুলা কোনো নিশ্চয়তা নেই এখনো। কারণ ঈদের জন্য জাস্ট লকডাউনটা একটু শিথিল করতেছে মনে হয়, তারপরে আবার দু এক সপ্তাহ পর হ্যাঁ। আবার করে দিতে পারে আগের মতো। হ্যাঁ, 22 তারিখ পর্যন্ত শিথিল থাকবে, 23 তারিখ থেকে আবার 5 তারিখ পর্যন্ত আর হুম। বেশি নাকি তাই বলছে। কঠোর লকডাউনও যে এমনি লকডাউনও তো তাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে। আহ, আচ্ছা, তোমাদের হচ্ছে মেইন টপিকগুলো মোটামুটি শেষ এই চ্যাপ্টারের। এরপরে এটা যেটা আছে এটা তোমার জাস্ট বোঝার সুবিধার্থে, এটা যদি চাও তোমরা তাহলে দেখাই দিব নেক্সট দিন। আর স্প্রিং এর যে ব্যাপারগুলো এগুলো অ্যাডমিশনে বেশি আসে। এই যে লাস্টের দিকে দেখলাম এই যে এইগুলা, এগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে একটু ফেভারিট টপিক। আর সৃজনশীলে দেখতে পারো খুব একটা থাকবে না, কম থাকে এগুলো, বাট এগুলো হচ্ছে তোমার নেক্সট দিনের জন্য থাকলো। আচ্ছা। ঠিক আছে। আর এখন একটু ট্রাই করব একটু তাড়াতাড়ি আগানোর, কারণ আমি চাইছিলাম যে হ্যাঁ। ঈদের আগে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আরেকটা হয়তো ধরবো, বাট অনেক লেট হয়ে হুম। গেছে। তো তাও আমি ভাবতেছি যে ঈদের মধ্যে এটা শেষ করে দেওয়া। আর তোমার আগের চ্যাপ্টারের এক্সামটাও বাকি আছে, ওটাও হ্যাঁ। হয়তো হয়তো টাইম হবে না, বাট ওটা একদিন নিব আর কি। আগের আচ্ছা। চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চিন দিছিল, হুম। একটা বোর্ড কোশ্চিন আর একটা আহ একটা হচ্ছে বই, একটা ম্যাথ ছিল না পেরেকের মতো, মানে পেরেক ঢুকে যায় উপর থেকে ফেলে হ্যাঁ। টাইপের, ওই টাইপের একটা ম্যাথ ছিল। তো দুটাই হয়েছে। আচ্ছা, ভালো তাহলে কিন্তু তোমাদের। আমার হচ্ছে এখনো ইঞ্জিনিয়ারিং ম্যাথ গুলা নিয়ে একটু একটু ভয় লাগে। ইঞ্জিন মানে কি? আহ, কর্মদক্ষতা? হ্যাঁ। আচ্ছা, কর্মদক্ষতার টপিকটা না হয় আমি আরেকবার বুঝাই দিব, কারণ ওইটা ইজি টপিক। তো আমি অবশ্য ডিটেইলে মনে হয় বোঝানোর বুঝাতে পারি নাই, আর একটু দেখাবো তাহলে। আচ্ছা, তোমার আচ্ছা। এইগুলা শেষ হয়ে গেলে ফার্স্ট চ্যাপ্টার মোটামুটি ক্লোজ হয়ে যাবে এক্সামটা নিয়ে নিলে। হ্যাঁ, এটার পরে সেকেন্ড চ্যাপ্টারে কি কি ইয়া ছিল তোমার? চলতরিৎ, তারপরে চলতরিৎ ছিল, সেমি কন্ডাক্টর ছিল, আর হচ্ছে 7 নাম্বার আলোক, আলোর কি আহ, জানা একটা chapter। ভৌত আলোক বিজ্ঞান মনে হয়। আচ্ছা, হ্যাঁ, তোমাদের এটা। নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার বেসিক্যালি সেমি কন্ডাক্টর হওয়ার চান্স বেশি। ঠিক আছে, সেমি কন্ডাক্টর, তারপরে আমি ভাবছিলাম আচ্ছা। আলোর ওইটা করবো, বাট সেমি কন্ডাক্টর করাই, কারণ ওইটা মোটামুটি দেখা হয়ে গেছে আমার।
আর খুব বেশি কিছু না, এখানে তোমার ম্যাথ খুব বেশি কিছু নয়, বোঝানোরই জিনিস বেশি। তোমাদেরকে বুঝাবো, তোমরা হ্যাঁ, রিডিং করবা, দেন নেক্সট দিন কোনো সমস্যা আছে কিনা এটাই। আর রিডিং অনেক হ্যাঁ, এখানে। রিডিং অনেক, আর বোঝানোরও অনেক ডিটেইলে বোঝানো যায়, অনেক শর্টেও বোঝানো যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই মোটামুটি। তোমার নেক্সট দিনের ম্যাথগুলো অবশ্যই করে রাখবা। আর রিডিং আচ্ছা, করার মধ্যে যে শক্তির এই ব্যাপারগুলো, শক্তির ম্যাথ হচ্ছে এগুলো শেষ হলে তারপরে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এই পর্যন্তই আপনারা তাহলে। কি আগ্রা দ্বিগুণে যাবেন? না, রাজশাহীতেই থাকবো। তোমরা যাবা নাকি ও, ঈদে? আমরাও। না, আমরাও যাব না। হুম, আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা তোমার ভাইয়া। দেখি, এরপরে হচ্ছে বৃহস্পতিবার তো করতে পারবা নাকি? বৃহস্পতিবার তো করতে পারবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর আমি হয়তো শুক্রবারে। এখন আর সমস্যা এখন আর সমস্যা হবে না, কারণ কলেজের এক্সাম শেষ হয়ে যাচ্ছে তো কালকে। হুম, আচ্ছা, ভালো তাহলে। তাহলে আর আমি হচ্ছে শুক্রবার ক্লাস নিতে পারি কিন্তু, তো এটা একটু প্রিপেয়ার্ড থাকি। আচ্ছা, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।